আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সার্জিও গোরের সফর নিয়েই শুরুতে একটু কথা বলি। আপনারা জানেন যে তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে 1 ঘন্টা 45 মিনিটের মতো মিটিং করেছেন। এই মিটিংটা ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে যেমন একটা চেষ্টা ছিল, ঠিক তেমনি সার্জিও গোর বাংলাদেশে এসে জামাত কিংবা এনসিপির সাথে মিটিং করেনি। এটি নিয়ে কিন্তু জামাত বেশ গোস্বা হয়েছে। কেন সার্জিও গোর বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং করলেন, এটা নিয়েও তারা কিন্তু রাগ ছেড়েছে। তাই জামাতে ইসলামের আমির ডক্টর শফিক গতকাল সিলেটে বলেছেন যে একটি স্বাধীন দেশে কি করে এই দুই দেশের রাষ্ট্রদূত মিটিং করতে পারেন। বোঝাই যাচ্ছে যে জামাতে ইসলাম, যারা একসময় ডিপ স্টেটের সহায়তা নিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য জঙ্গি আন্দোলন করেছিল 2024 সালের জুলাই আগস্টে, তখন কিন্তু তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে কিংবা ডিপ স্টেটের টাকায় জঙ্গি আন্দোলন করতে বাধেনি। আজকে যখন দুই দেশের রাষ্ট্রদূত একটা মিটিং করছে, তখন তাদের পুরো গা জ্বলে যাচ্ছে। কেন জামাত ইসলামের গা জ্বলে যাচ্ছে? আমেরিকার কিছু বিষয় আছে যেটা সবাই জানেন, যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। আমেরিকা কি জামাতে ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাজনীতির কমোডে? এটি নিয়ে আলোচনা আরো বেশি চলছে। এই কারণেই সম্প্রতি দেখেছেন যে সৎ লোকের শাসন, মেধাবীদের দল বলে যে জামাত শিবিরের কথা আমরা শুনে এসেছি, সেই জামাত নেতাদের একের পর এক অশালীন ভিডিও ফাঁস হচ্ছে। সেই ছাত্র শিবির নেতাদের হিজড়ার সাথে কি ঘটনা ঘটেছে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এ কারণেই দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর যখন মিটিং করেন তখন তাদের অন্তর জ্বলে যায়। দীনেশ ত্রিবেদীর সাথে এই মিটিংটার গুরুত্ব বোঝাতে আরেকটা তথ্য আপনাদের আমি দিচ্ছি, যে এই মিটিং শেষে সার্জিও গোর যখন কক্সবাজারে গিয়েছেন রোহিঙ্গাদের সাথে দেখা করতে, দীনেশ ত্রিবেদী তখন দ্রুত লাঞ্চ শেষ করে অফিসকে বলেছেন যে দ্রুততম সময়ে দিল্লির একটা ফ্লাইট দেখো, এবং তিনি বিকেলের দিকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার তিনি দিল্লি পৌঁছেছেন। গতকাল শনিবার মোদির কিচেন ক্যাবিনেটের একটা মিটিং ছিল সকালে, সেই কিচেন ক্যাবিনেটে উপস্থিত থেকে তিনি এই দুজনের সাক্ষাতের জিস সেই মিটিংয়ে উপস্থাপন করেছেন। এবং আজকে সকালে দিল্লিতে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে ব্রেকফাস্ট মিটিং করেছেন। সুতরাং এই আলোচনাটাকে একেবারে মামুলি কূটনৈতিক আলাপ বলা যাবে না, এবং এ কারণেই জামাতের এই অন্তর্দহন হচ্ছে। এবার বলতে চাই যে আওয়ামী লীগ বিষয়ে কি কথা বলে গেছেন সার্জিও গোর। গতকাল আমি একটু হিন্টস দিয়েছিলাম, সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে। আমি একটি সূত্রের কথা উল্লেখ করেছিলাম যিনি সার্জিও গোরের সাথে মিটিং করেছেন। আওয়ামী লীগের ব্যাপারে দুজনকেই একই কথা বলেছেন, যেটি আমি গতকাল বলিনি। সেটি হলো যে সার্জিও গোর মনে করেন যে আওয়ামী লীগ এবং আমেরিকার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এবং যার ফলে কিছুটা ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছিল। এবং সার্জিও গোর বলেছেন যে আওয়ামী লীগ হ্যাজ আপডেটেড ইটস পলিসি। তাদের এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অনেক নীতি তারা আপডেট করেছে, চেঞ্জ করেছে, এবং এখনো কিছু নীতি তাদের আপডেট করা বাকি আছে। এবং আমেরিকা ও আওয়ামী লীগের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেগুলো আগের চাইতে অনেক কমে এসেছে। এই কথাটি কিন্তু তিনি দুজনকেই বলেছেন। একটি প্রশ্ন আমাকে খুব বেশি শুনতে হয় যে ভাই, ওইখানে তো সাবের হোসেন চৌধুরী আর সার্জিও গোর ছিল, বা আপনার সোর্সের সাথে সার্জিও গোর ছিল, আপনি কি করে জানলেন? আমার সোর্সের সাথে যখন কথা বলেছে সেখানে অন্তত আরো 6 জন ছিলেন। সাবের হোসেন ভাইয়ের সাথে যখন কথা বলেছেন সেটি অন্তত সাবের হোসেন চৌধুরী তো জানেন। এবার তাহলে বুঝে নেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে বলা কথাগুলো বা আলোচনাগুলো আমি কিভাবে জানলাম। পৃথিবীতে একান্ত বৈঠক
খুব কমই আসলে গোপন থাকে, একান্ত থাকে। সেই বৈঠকের ফলাফলকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, কারণ এই বৈঠকগুলো তো আসলে প্রেম আলাপ না, এগুলো তো বৃহত্তর রাজনীতির একটা অংশ। সো এটা গোপন রেখে আসলে কি হবে? এর বাইরে তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে মিটিংটি হয়েছে, যেখানে সার্জিও গোর 22টি পয়েন্ট উপস্থাপন করেছেন, এই 22টি পয়েন্ট উপস্থাপন যে করেছেন, এই 22টি পয়েন্ট নির্ধারণ করার ব্যাপারেও কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে তিনি আলোচনা করেছিলেন। এই 22টি পয়েন্টের বেশ কিছু পয়েন্ট আমার হাতে এসেছে। আহ, চায়না কেন্দ্রিক বেশ কিছু ইস্যু আছে, যেমন চায়নার সাথে যতগুলো এমওইউ এবং চুক্তি আছে, ইউনূস সরকার বা বর্তমান সরকার বা শেখ হাসিনা সরকার যারাই করে থাকুক, এগুলো বাতিলের জন্য তারেক রহমানকে বলা হয়েছে। চায়না থেকে অস্ত্র ক্রয় করা যাবে না, এটিও তারেক রহমানকে বলা হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে চায়না থেকে কিন্তু অনেক অস্ত্র ক্রয় করা হতো। চায়নার সাথে শেখ হাসিনার সরকারের বাংলাদেশের অনেক বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তো সেই চায়নাও কিন্তু 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার রেজিম চেঞ্জে ভূমিকা রেখেছিল। তো এখন চায়না বুঝুক, শেখ হাসিনাকে সরিয়েছে, এখন তাদের সাথে বাণিজ্য বন্ধ করবার জন্য সার্জিও গোর তারেক রহমানকে বলে গেছেন। ইরান বিরোধী সামুদ্রিক নিরাপত্তা জোট গঠিত হয়েছে, সেই জোটে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য তারেক রহমানকে বলেছেন সার্জিও গোর। আমেরিকার সাথে যে বাণিজ্য আছে সেই ব্যাপারগুলোতে আবার বলেছেন যে এই লিকুইড ন্যাচারাল গ্যাস কিনতে হবে, জেনেটিক্যালি মডিফাইড ফুড কিনতে হবে। এটা হলো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে খাদ্য উৎপাদন করা হয়, এই বীজগুলোর বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই জেনেটিক্যালি মডিফাইড ফুড নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচনা আছে। এটা দীর্ঘমেয়াদী হেলথ ইম্প্যাক্ট নিয়ে এখনো সংশয় আছে। অনেকেই এটার পক্ষে, অনেকেই এটার বিপক্ষে। এবং বাংলাদেশে যদি জেনেটিক্যালি মডিফাইড ফুড আমেরিকার থেকে ইম্পোর্ট করতে হয়, তাহলে বাংলাদেশের কৃষক যে দীর্ঘ ঐতিহ্যের মধ্য দিয়ে তাদের যে বীজ সংরক্ষণ, ফসল উৎপাদন, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধু তাই না, প্রান্তিক চাষিরা তখন কিন্তু অনেক উচ্চ মূল্যে বীজ কিনতে হবে। তো প্রান্তিক চাষিরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমন বাংলাদেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য উৎপাদনটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। শেখ হাসিনার সরকার, আমি তার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কথা স্মরণ করি, সেই আমলে কিন্তু কৃষিতে একটা বিপ্লব হয়েছিল এবং কৃষি উৎপাদন অনেক বেড়েছিল, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সব অর্জনগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। তো তারেক রহমানকে সেটি বলা হয়েছে। সবচেয়ে সেন্সেশনাল যেটি বিষয়, সেটা হলো যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের পরে ইসরায়েল কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বপ্রথম লিখিত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সেই সময়ের সরকার সেই স্বীকৃতিটাকে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর থেকে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। এই অবস্থায় পৃথিবীর 12টা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। তার মধ্যে সৌদি আরব যেমন আছে, পাকিস্তানও আছে। সেই 12টি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ, এবং বাংলাদেশ হয়তো প্রথম দিকেই ইসরায়েলকে স্বীকৃতি দিবে, সে ধরনের চাপই তারেক রহমানের উপরে এসে পড়েছে। এখন এই বাংলাদেশ, এই কদিন আগেও ইউনূসের আমলে আমরা দেখেছিলাম মার্চ ফর গাজা। বাংলাদেশের একজন সেই সমুদ্র পথে গিয়েছিলেন, গাজায় গিয়েছিলেন। তো আপনাদের মনে আছে যে এই হুজুররা যেখানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলকে সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করে, সেখানে তারেক রহমান সরকার ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারে কি ভাবছেন, কিংবা এই যে তার উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইসলামকে নিয়ে তারা যে ব্যবসাটা করেছেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য ইসলাম ব্যবসায়ী যেসব দল রয়েছে, তারা এখন কিভাবে বিষয়টি দেখবেন, সেটির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, এই প্রেশারটা কিন্তু হিউজ। তো দেখা যাক তারেক রহমান সরকার কিভাবে এই চাপ সামলায়, তারা কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি দেবে না। সবশেষে আপনারা জানেন যে গতকাল
বিএনপির একটি স্থায়ী কমিটির মিটিং ছিল এবং সেখানে মূল আলোচনাটা ছিল যে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হবে। তো এই ব্যাপারে ডিসিশন দেওয়া হচ্ছে যে তারেক রহমান উইল ডিসাইড যে রাষ্ট্রপতি কে হবে। আমাদের কাছে কয়েকদিন আগে যে সূত্রটা এসেছিল তারা বলেছিল যে মির্জা ফখরুল আলমগীরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, হয়তো পরবর্তী রাষ্ট্রপতি তিনি হবেন। কিন্তু মির্জা ফখরুল আলমগীরের 2024 সালের জুলাই আগস্টের কিছু বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে 64টা জেলায় আওয়ামী লীগের অফিস পোড়ানোর নির্দেশদাতা হিসেবে এবং 32 ভাঙার অন্যতম কুশীলব হিসেবে তার ভূমিকা বিতর্কিত হয়েছে এবং একটি প্রভাবশালী দেশ মির্জা ফখরুল আলমগীরের রাষ্ট্রপতি হবার ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে। দেখা যাক এই সিদ্ধান্ত তারেক রহমানের। কিন্তু স্থায়ী কমিটির মিটিংয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম, বর্তমানে যার অধিকাংশ কর্মকাণ্ড ভীষণ বিতর্ক সৃষ্টি করছে, এই তিনজনের ব্যাপারে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয় এবং তারেক রহমানকে এই তিনজনের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের 6 মাস দেশ শাসনের পর আমরা এখন আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে বাংলাদেশে শেখ হাসিনা কূটনীতির চেয়ে উত্তম কোনো কূটনীতি আর হতে পারে না। সর্বশেষ আমরা সার্জিও গোর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তার ভিজিটের পর তারেক রহমান সরকারের যে দুর্বলতা আমাদের চোখে পড়েছে, এমনকি তারও আগে চীন সফরের পর কিংবা সার্বিকভাবে তারেক রহমান যেভাবে কূটনীতি চালাচ্ছেন অত্যন্ত দুর্বল পদ্ধতিতে, সেটার দিকেও তাকিয়ে কিন্তু আমরা বলে দিতে পারি যে শেখ হাসিনার কূটনীতিটাই ছিল বাংলাদেশের জন্য একমাত্র নিরাপদ এবং বাংলাদেশের যেটা দরকার সেই অর্থনৈতিক সমৃদ্ধি, সেটার জন্য একমাত্র প্রয়োজনীয় এবং অভিজ্ঞ কূটনীতি। আমাদের এই কূটনীতিটা এসেছে, মানে আমাদের বলতে মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির এই মূল নীতিটা আমরা কিন্তু বহুবার বলেছি। এটা বঙ্গবন্ধুর কথা যে আমাদের পররাষ্ট্রনীতির মূল সূত্র হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই নীতিটাকে কিন্তু বিএনপি পন্থী লোকজন এটা নিয়ে হাসাহাসি করেছে, কিছু কিছু, কেউ করে কেউ করে না, কিন্তু এটা বুঝতে পারে না তারা যে এটা যে একটা সেরা নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এটা বোঝে না দেখে আপনি দেখবেন এই যে বিএনপি বা 24-এর জঙ্গি আন্দোলনের যে কোয়ালিশন, তাদের কথা বাদ দিয়ে আমি এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও দু একজনকে এটা নিয়ে এক ধরনের তির্যক মন্তব্য করতে দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা আসলে বাংলাদেশের কূটনীতির একমাত্র পথ। সত্য কথা বলতে কি, আমরা যদি মোটা দাগে চিন্তা করি এবং একটা বৃহত্তর প্রিজম থেকে দেখি, সারা পৃথিবীর সকল রাষ্ট্রের কূটনীতি কিন্তু এই নীতিটার উপরই নির্ভর করে যে কারোর সাথে বৈরিতা নয়। বৈরিতা কেউ চায় না। তারা যুদ্ধ করে, তারা সাম্রাজ্যবাদী বিভিন্ন দেশ দখল করে, কিন্তু সেটা করে কি নিজের স্বার্থে করে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমের অধীন হয়ে করে। সিস্টেমটা কি, এক এক সময় একটা ওয়ার্ল্ড অর্ডার বলে, সিস্টেম বলে, কিন্তু মোটা দাগে এখন পর্যন্ত যে সিস্টেমটা সেটা হলো যে জোর যার মুল্লুক তার। এখানে কোনো ধরনের নৈতিকতা নাই। নৈতিকতার কথা বলবো কিন্তু নিজের দেশে নৈতিকতা করব, অন্যের দেশে সেই নৈতিকতা করব না। এটার উপরই কিন্তু মোটামুটি পররাষ্ট্রনীতি আমরা যদি দেখি বিভিন্ন দেশগুলোর পরাশক্তি ইত্যাদি, তারা এটা পালন করে। কিন্তু তারাও কিন্তু না অহেতুক কারো সাথে ঝগড়াঝাটি চায় না, মারামারি চায় না, হিংসা বিদ্বেষ চায় না, অপ্রয়োজনে চায় না। অপ্রয়োজনে, অকারণে শুধু পৃথিবীতে একটা সেকশন আছে যারা অন্য দেশের সাথে মারামারি চায়, ঘৃণা চায়, সেটা হলো মোটা দাগে মুসলমানরা। আর স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি সেকুলার গোষ্ঠী এবং তার সাথে 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করা মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলা। এরা সবসময় কোনো কারণ না থাকলে ওরা কিন্তু এই যে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, কিন্তু তারা নিজেরা এক ধরনের ঘৃণার পরিবেশটা সবসময় জিয়ে রাখে। ফলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি আসলে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলারদের দ্বারা এই নীতিটা অনুসরণ করা সম্ভব নয়। এবং এই অংশে যত মানুষ আছে তারা কিন্তু এই নীতিটাকে পছন্দ করবে না। আমরা যদি তারেক রহমান সরকারের যারা ইন্টেলেকচুয়ালি তারেক রহমান সরকারকে গাইড করে বা করার চেষ্টা চালায়, সেই ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহেদুজ্জামান কিংবা মনিরুজ্জামান, যে একজন মেজর জেনারেল
একটা থিঙ্ক ট্যাঙ্ক করে, সাকিব আলী আমাদের একজন সাবেক কূটনীতিক, এইভাবে আমরা যত দিকে যাই তারেক রহমান সরকারের কিংবা আরো যারা মিলিটেন্টলি গাইড করে তারেক রহমানের সরকারকে, সেই তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমান, অবশ্য তার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এটা আমরা বুঝতে পারি না, পররাষ্ট্রমন্ত্রী আসলে কোনো ভাবনাই ওনার মাথায় আছে বলে মনে হয় না। আর উনি যে হুমায়ুন কবিরকে নিয়ে এসেছেন, এই ছেলের তো আসলে কোনো শিক্ষা দীক্ষাই নাই, সে নাকি বিলাতে বড় হয়েছে। আমি অবশ্য পিনাকির একটা ভিডিও থেকে শুনেছিলাম যে বিলাতে বড় হয়েছে, ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করে। তো বেসিক বিলাতি যে ভদ্রতা জ্ঞান সেটাও এই ছেলেটার নাই। একেবারে মনে হয় যে জকিগঞ্জ বা সিলেটের কোন একটা অজপাড়া গা থেকে মারামারি করে করে সে এখানে এসে একটা মানুষ পররাষ্ট্র উপদেষ্টা হয়ে গেছে, তার তো ন্যূনতম ভদ্রতা বোধ তৈরি হবে, তারপরে তো কূটনীতি এবং ইত্যাদি। ওইসব বিলাতে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা রাজনীতি করে তাদের অনেককেই কিন্তু আসলে সম্মান করার কোনো কারণ নাই। আমরা রূপা হককে দেখেছি, তার কোনো আসলে মানে পৃথিবী সম্পর্কে তার কোনো জ্ঞান নাই এবং বাংলাদেশ সম্পর্কে তো আরো নাই। এরা আবার সবাই ইউনুসপন্থী। এই যে এত লোক তারেক রহমানকে ইন্টেলেকচুয়ালি গাইড করার জন্য প্রস্তুত, বা তাদের আসলে ইন্টেলেকচুয়াল গাইডেন্সের বা কতটুকু সুযোগ আছে, এরা ওই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই জিনিসটাকে তারা আসলে মনে করে যে এটা একটা একটা পুরনো নীতি। এবং জাহেদ কিন্তু সবসময়, জাহেদ তো একটু এই যতগুলো নাম বললাম এদের মধ্যে জাহেদের বুদ্ধি শুদ্ধি কিন্তু সবচেয়ে বেশি, এটা আমি স্বীকার করি। জাহেদ অবশ্যই তার নিম্নমানের রুচি, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছে, মিথ্যা বানোয়াট ভারত বিদ্বেষ ছড়িয়েছে, সেগুলা বাদ দিলে এই লোকগুলোর মধ্যে জাহেদ একটু, সে তো ডাক্তার, ঢাকা মেডিকেলে নাকি পড়াশোনা করেছে, বোঝাই যায় যে মেধাবী ছেলে। কিন্তু মেধাবী হলে কি হবে, মানুষ তো আসলে সঠিক গাইডেন্সটা না পেলে নষ্ট হয়ে যায়। জাহেদও নষ্ট হয়ে গেছে অল্প বয়সে। এই জাহেদ অনেক ধরনের টিটকারি মেরেছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা একটা ফালতু নীতি। আসলে এটা ফালতু নীতি নয়। ফালতু নীতি জাহেদ কেন বলে? ওই যে জাহেদ দেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে $29 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে ইয়ের কাছে, আলী জাকেরের ছেলের কাছে, ইরাস জাকেরের কাছে, ওইখান থেকে বিলি বাট্টা করার জন্য, শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। জাহেদের কাছে মনে হয় যে তাহলে সবার সাথে বন্ধুত্ব কিভাবে হলো, কিংবা সে দেখছে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে লেগে আছে। আসলে জিনিসটা সহজ, আবার এত সহজ নয়। এই যে রাষ্ট্রে রাষ্ট্রে যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, সেটার ভেতরে গিয়েও কিন্তু ওই জিনিসটা খুঁজে বের করা না বলে উল্টো দিক থেকে বলি, তার ভেতরে আপনি যদি একটার পর একটা পর্দা সরিয়ে অনেক নিচে গিয়ে দেখেন যে একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা মেনটেন করার একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে। কিন্তু বেশিরভাগ রাষ্ট্র এটা এক্সিকিউট করতে পারে না। ওই যে মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে শাহেদুজ্জামান এবং তার যে সাবজেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস, এই ইন্টারন্যাশনাল রিলেশনসটা যদি মোটা দাগে এটার একটা, এগুলোকে এই শিফট গুলাকে বলে প্যারাডাইম শিফট, সেটা যদি না করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস যদি একটা অহিংসা, অনাক্রমণের ফিলোসফি যদি আত্মস্থ না করতে পারে, তাহলে জাহেদরা কখনো শিখবে না, তারেক রহমানকে যারা গাইড করে তারা কখনো ওইটা শিখতে পারবে না যে আমাদের যে নীতি বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এইটাই আসলে কূটনীতির চূড়ান্ত এবং আদি সত্য একটা নীতি। আর এই নীতিটা অনুধাবন করতে না পারাতে, এইটার শক্তি বুঝতে না পারাতে তারেক রহমান সাহেব ভেবেছিলেন যে কোনোভাবে আগে ক্ষমতায় যাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা যেই হোক, আমি মানে তারা আদিতে তো আসলে চীন টিন এত কিছু ভাবে নাই, টাকা পয়সার কথা ভাবে নাই, ভেবেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যত ধরনের সম্পর্ক রক্ষা করা যায়, অর্থাৎ ওই যে জঙ্গি কোয়ালিশনের সদস্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র প্রোটেক্টর ভেবে তারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারেক রহমান। ইউনুস তো ওদের কাছে বিক্রি হয়ে যাওয়া, খলিলুর রহমান তাদেরই লোক, সেগুলো বাদে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দল, জনপ্রিয় দল বিএনপি নিয়েই কথা বলি। তারা কিন্তু এটা কখনোই বুঝতে পারেননি এবং অতীতেও কিন্তু তারা এটা বুঝতে পারেননি। তারা যখন 2001 থেকে 6 সাল সরকার চালিয়েছেন কিংবা তার আগেও, তারা কিন্তু ওই ভারত ঘৃণা, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, যেটা সম্পূর্ণ জঙ্গি মানসিকতা এবং যেটা কোনো বাস্তব ভিত্তি নেই, সেটা নিয়ে কিন্তু বড় হয়েছেন। এবং তারেক রহমান সাহেব এসেও কিন্তু ওইটাই ঘোষণা, তারেক রহমান সাহেবের আরেকটা স্লোগান ছিল পিন্ডি না দিল্লি না ঢাকা ঢাকা, পিন্ডি না দিল্লি না ঢাকা ঢাকা। এই কথাটার আসলে কোনো গুরুত্বই নেই। গুরুত্ব নাই এই জন্য যে এটা কেন বলতে হবে, ঢাকা ঢাকাই তো থাকবে, তাই না? ঢাকার জন্যই তো এত কিছু করা। এখানে পিন্ডি না দিল্লি না, ওইটা বোঝানোর জন্য যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দিল্লির কাছে বিক্রি হয়ে আছে। আবার জামাত ইসলামকে হয়তো টন্ট করেছে যে পিন্ডি, ওরা যেহেতু পাকিস্তান আসলে, তো এখানে বিএনপি আর জামাতের তো কোনো পার্থক্য নাই। আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, আমি যেমন ভারতের সাথে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ মনে করি, এটা নিয়ে একটু পরে বলছি, পাকিস্তানের সাথে বন্ধুত্বটাকেও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূল সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন?
মূল সমস্যা হয়ে গেছে পাকিস্তানের নীতিটা। পাকিস্তান তো রাষ্ট্রটা গঠন করেছে ইসলামিক প্রজাতন্ত্র নামে, এবং এই যে ধর্মীয় নীতিতে পাকিস্তান রাষ্ট্রটা চলে গেল, আজকে সেই পাকিস্তান রাষ্ট্রের দুরবস্থা তার দেখেন। সেখানে 20% জমিদার ভালো আছে, 80% দরিদ্র মানুষ আছে। প্রজা শ্রেণীটা কিন্তু ভালো নাই। এরা সারা পৃথিবীর জাতিগতভাবে বৃহত্তম আপনার বিহারি শ্রেণী তৈরি করেছে জাতীয়ভাবে, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে এবং মধ্যপ্রাচ্যে। তাহলে কি আপনি এই জায়গাটা দেখবেন না? আমি তো পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই, আমার তো সম্পর্কটা ওইখানে যে কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাওয়া কিন্তু এক জিনিস। আর পাকিস্তানের যে ফেল্ড যে নীতিটা, যে নীতিতে পাকিস্তান আজকে বিশ্বের বৃহত্তম ভিখারি রাষ্ট্র, সেটার প্রতি আপনার অতিরিক্ত প্রেম ভালোবাসা দুটো কিন্তু ভিন্ন জিনিস। আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এমনকি বিএনপিরাও পাকিস্তানও কিন্তু ওই সারা বিশ্বে আমাদের ওই নীতিটাই ফলো করার চেষ্টা করে, কিন্তু এরা পাকিস্তানের ভুল অভ্যন্তরীণ নীতিটার প্রতি অনুরক্ত। যে জন্য আমি আসলে এই জায়গায় পার্থক্যটা বুঝতে হবে। এখন ভারত কিন্তু সেই দিকে যায় নাই। এখানে আমি ভারতকে অ্যাডমায়ার করি। ভারত কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক রাস্তায় গেছে। হ্যাঁ, ভারতের অনেক ব্যর্থতা আছে, কিন্তু গণতান্ত্রিক রাস্তাটা ভারত কখনো ছেড়ে দেয় নাই। না দেওয়ার ফলে ভারত রাষ্ট্র যথেষ্ট দরিদ্র একটা রাষ্ট্র হওয়ার সত্ত্বেও একটা বড় ধরনের ক্যাপাসিটি অর্জন করেছে। একটা উদাহরণ যদি দেই, মনে করেন যে আজকে যদি মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ কর্মী চিন্তা করলো যে তারা পাঠিয়ে দিবে, বাংলাদেশের 2 লাখ কর্মী যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় সহসা মধ্যপ্রাচ্য থেকে, এটা তারেক রহমানের সরকার কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। শেখ হাসিনা সরকার কিন্তু পারত। পাকিস্তান এটা কখনো অ্যাবজর্ব করতে পারবে না, মানে এটা নিতে পারবে না, এটার যে ইকোনমিক চাপ পড়বে। ভারত কিন্তু 10 লাখও যদি মধ্যপ্রাচ্য থেকে তাদের কর্মীকে, মানে তাদের নাগরিক মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠিয়ে দেয় ভারতে, ভারত কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারবে। আপনি হয়তো সোজা দৃষ্টিতে দেখবেন যে না, ভারত বড় রাষ্ট্র, বড় জনসংখ্যা থেকে পারবে, তা না। ভারত পারবে তার সুনীতির কারণে, তার গণতান্ত্রিক ব্যবস্থার কারণে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ সেটা পারবে না। এই জায়গাটাই হলো যে আসলে ভারতের প্রতি আমার অতিরিক্ত, যেটা আমি ভারতের ফেভারে বলি, পাকিস্তানের এগেনস্টে বলি, আসলে মূলত এই জায়গাটা থেকে যে একটা সুনীতি সুপদ্ধতি অনুসরণ করে, আসলে মূলত গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে ভারত কিছুটা অগ্রগতি করেছে। একটা ভ্রান্ত পথ অনুসরণ করে পাকিস্তান আজকে দেউলিয়া রাষ্ট্র হিসাবে আছে। বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকি, তারা একটা সুনীতি গ্রহণ করি, তখন আমরা একটু অগ্রগতি করি, আবার স্বাধীনতা বিরোধীরা এসে আমাদেরকে কিন্তু পিছিয়ে দেয়। আমার মনে হয় ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এত যে কথা বললাম, এটা পররাষ্ট্রনীতির সাথে কিভাবে সংযুক্ত, আপনারা দেখবেন পররাষ্ট্রনীতিতে অত্যন্ত একটা পুরনো কথা আছে, যেটা আসলে বোঝানোর জন্য এখন আমাকে ব্যবহার করতে হচ্ছে, যেটা আমি সবসময় ব্যবহার করতে রাজি নেই। সেটা হলো যে অভ্যন্তরীণ নীতির একটা এক্সটেনশন হলো পররাষ্ট্রনীতি। এই অভ্যন্তরীণ নীতির এক্সটেনশন পররাষ্ট্রনীতি হিসাবে যদি আপনি ধরে নেন, ভারত সুবিধাটা পায়, সে গণতান্ত্রিক রাষ্ট্র, তার অভ্যন্তরীণ নীতি গণতন্ত্র, এবং এক্সটেনশনটা সে সেভাবে সুবিধা পায়। পাকিস্তানের অভ্যন্তরে যেহেতু গণতন্ত্র নেই, এক্সটেনশন হিসাবে পাকিস্তান কিন্তু সেই রকম কোনো সুবিধা পায় না। আর বাংলাদেশের, আমাদের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কিন্তু মূল নীতিটা কিন্তু গণতন্ত্র। এখানে নানান সমস্যা হয়, বিকজ আরেকটা অংশ তো গণতান্ত্রিক না। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের রাষ্ট্রের শত্রু কেন? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক না। ফলে আমরা ওই শক্তিটা রাষ্ট্র ক্ষমতায় থাকলে আমাদের পররাষ্ট্রনীতি ধরা খায়। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে আমাদের পররাষ্ট্রনীতিটা ভালো চলে। আজকে তারেক রহমান সাহেবের যে দুরবস্থা পড়েছে, এই সার্জিও গোরের বৈঠক এবং ভিজিটটা হয়ে যাওয়ার পর, এই দুরবস্থাটা কিন্তু আরো বড় হিসাবে দেখা দিয়েছে। দেখেন, তারেক রহমান সাহেব চোখে চোখ রেখে কথা বলতে চান ভারতের সাথে। ভারত নাকি ওনাকে একটা নিমন্ত্রণ জানিয়েছে ওইখানে যাওয়ার জন্য, সেখানে নাকি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখই করেনি। আবার তিনি চোখে চোখ রেখে ভারতের যিনি হাই কমিশনার আছে তাকে দেখা দিচ্ছেন না, বা পররাষ্ট্রমন্ত্রী দেখা দিচ্ছে না। কিন্তু ভারত যদি উল্টো কোনো ব্যবস্থা নেয়, সেটা তিনি কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তার নাই। তিনি চীনের কাছে অর্থ চান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রোটেকশন চান। নিশ্চিতভাবে তারা এই আয়োজন তিনিটা করতে পারবেন না। এটা করতে পারতো কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনার ওই যে সুনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই সুনীতি তো তারেক রহমান দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? কারণ হলো আর অভ্যন্তরীণ যে রাজনৈতিক সিস্টেম, যেটার তিনি উত্তরাধিকার, সেটাতে এটা নেই। সেটাতে আছে ইসলামিক জিহাদিজম, কারো সুপ্ত, কারো একটু বেশি, কারো কম, কিন্তু ইসলামিক জিহাদিজম এইটা দিয়ে আসলে পররাষ্ট্রনীতিটা চালানো যায় না। চালাতে গেলে আপনি, আজকে তারেক রহমান সাহেব এখন যেরকম বিপদে আছে, সামনে সেই রকম বিপদের সম্ভাবনা অনেক বাড়বে। তারেক রহমানকে কেউ বলছে যে আপনি সরাসরি চীনের সাথে সবকিছু খুলে বলে চীনের সাথে একীভূত হয়ে যান, অর্থাৎ চীনকে আপনি আপনার সমস্যা খুলে বলেন যে ভারত আপনার শত্রু, আমেরিকা বহু দূরে, আপনি এদের থেকে, যেহেতু চীন টাকা দিতে পারবে, চীনের কাছে সুরক্ষাও চান।
অবশ্য শেখ হাসিনার উপরও এই ধরনের প্রেশার ছিল যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ঢুকে যান। আমি নিজেও বলেছি, আমি অবশ্য একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলেছি, আমি কখনো ওই সুনীতির থেকে ফিরে আসিনি। আর আমার নিজস্ব কথা বলতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দেখা যাক শেষে 1-2 লাইন বলতে পারি কিনা। শেখ হাসিনার নীতি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে সেভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমি সুসম্পর্ক করতে পারবো না। আমাকে 3-4টা যে সুপার পাওয়ার আছে, রাশিয়া, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, তাদের সাথে একটা ব্যালেন্সড সম্পর্ক করতে হবে। ইদানিং ব্যালেন্স সম্পর্ক নিয়ে নাকি একদল নেমেছে, মতিউর রহমান চৌধুরী এগুলা সহ, এগুলা নাকি আমেরিকান টাকা খেয়ে নেমেছে তারেক রহমানের সরকারকে বোঝানোর জন্য। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। এই যে ব্যালেন্সড সম্পর্কটা তারেক রহমান নষ্ট করে ফেলেছেন। উনি যে ওই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই নীতি তো তিনি ধারণ করেন না। তিনি ভেবেছেন যে কোনো একটা মাস্তানকে পেছনে রাখলেই অন্য মাস্তানরা আমাকে ধরবে না। আপনার 4টা সুপার পাওয়ারকে 4টা মাস্তান হিসাবে দেখতে হবে, কিংবা 4টা বন্ধু হিসাবে দেখতে হবে, কিংবা শত্রু হিসাবেও দেখতে হবে। যেভাবেই দেখেন না কেন, তাদের মধ্য থেকে আপনার একটা ডিস্টেন্স থাকতে হবে। এটা কিন্তু দেখবেন যারা একটু বুদ্ধিমান মানুষ, এটা পররাষ্ট্র উপদেষ্টা, দস্যু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেছিল খালিদ মহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউতে, যে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হবে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমান দূরত্ব বজায় রেখে সম্পর্ক রক্ষা করা। সেটা তো তারেক রহমান পারছেন না বলে আজকে তার ত্রাহি অবস্থা, এবং ভবিষ্যতে তিনি কোন ধরনের বিপদে পড়বেন সেগুলো কিন্তু ধীরে ধীরে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এই জিনিসটাই শেখ হাসিনা চেয়েছিলেন। এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনা তো ফেল করে গেছে, তার সরকারই তো পড়ে গেছে। না, শেখ হাসিনার সরকার পড়ে গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতার কারণে নয়। শেখ হাসিনার সরকার পড়ে গেছে অভ্যন্তরীণ শত্রুদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একসাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাওয়ার কারণে। সে অভ্যন্তরীণ শত্রু কারা? 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শত্রু, যেটাকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যথেষ্ট দক্ষতার সাথে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক সক্ষমতাটা তিনি জিরোতে নিয়ে আসেননি, বরঞ্চ আওয়ামী লীগের মধ্যে এরা আবার ঢুকে গেছে বিভিন্নভাবে। ঢুকে গেছে এটা বললে অনেক আওয়ামী লীগের মাইন্ড করবে না। আসলে আওয়ামী লীগ অভ্যন্তরীণ ভাবে এই যে একটা সুনীতি তার আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এইটাকে চর্চা করার জন্য আবার নিজের যে লেখাপড়া জ্ঞান, নিজের মধ্যে যে স্পিরিট আনা, অর্থাৎ স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক শিক্ষা, বুদ্ধিবৃত্তিক শিক্ষা, আলোকিত হওয়ার পথের যে শিক্ষা, সেটা আবার আওয়ামী লীগের মধ্যেও ছিল না, বেশিরভাগ মানুষের মধ্যে ছিল না থাকাতে আওয়ামী লীগের মাঝে মাঝে কিন্তু আপনার এই পাকিস্তানি সেকুলারদের কিন্তু আমদানি করতে হয় আওয়ামী লীগকে শিক্ষিত করার জন্য। এইটা কিন্তু আওয়ামী লীগে অনেক আছে। এখন আমি আর নাম বলতে চাই না, নাম বললে কি লাভ, আসলে জিনিসটা বুঝতে পারলেই হলো। আমি একটা জটিল আলোচনায় ঢুকেছি আজকে, নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন যে এই আলোচনাটা এইভাবে করে এত সহজে বুঝাতে পারবো না। আবার কেউ হয়তো কিছু চিন্তা সূত্র তো নিশ্চিতভাবে পাচ্ছেন। আমরা যদি প্র্যাকটিক্যাল রেজাল্টটা দেখি, তাহলে কিন্তু ওই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এটাই যে সুনীতি, এটা বুঝতে কিন্তু কারো কোনো অসুবিধা থাকার কথা না। 6 মাস সরকার না চালিয়ে তারেক রহমানের আজকে সবাই কিন্তু এটা আলোচনা করছে যে তিনি কি করবেন, চীনের সাথে যাবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাবেন। হ্যাঁ, ভারতের সাথে যাওয়ার জন্য তো কেউ বলছে না, মানে ভাবছে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলে কিন্তু এটা উদ্ধার পেয়ে যাবে। আসলে সত্যিকার অর্থ হলো কারো কাছেই যাওয়া যাবে না। দিন শেষে দিল্লি পিন্ডি করার কিছু নাই, ঢাকাতেই ফিরে আসতে হবে। ওই যে আমেরিকা ফার্স্টের সাথে উনি বাংলাদেশ ফার্স্ট মিলিয়েছেন, দেখেন এদের মাথা মগজ কত খারাপ। এটা খলিল সাহেব ওই দিন বলতেছে, মানে বাংলাদেশ ফার্স্ট তো থাকবেই রে ভাই, বাংলাদেশ ফার্স্টই থাকার জন্য তো অন্যদের সাথে আপনি সম্পর্ক করুন। এটা হলো যে আসলে দিল্লির সাথে যে ওই যে শেখ হাসিনাকে যে দিল্লি দাসী, দিল্লির কাছে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ, ওগুলো বলার জন্য যে মানে বুঝাতে চাই কথাটা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে আমেরিকা ফার্স্টই। তারেক রহমান বা খলিলের কাছে আমেরিকা ফার্স্ট কি জানেন? যে আমরা দিল্লির আধিপত্যে থাকবো না। কিন্তু দিল্লির আধিপত্যটা কি, মানে ওটাও বিষয় না। উদ্দেশ্য হলো শেখ হাসিনার সরকারকে স্টিগমাটাইজ করা, শেখ হাসিনা সরকারের উপর একটা বদনাম দেওয়া যে তাদের কাছে ছিল দিল্লি ফার্স্ট, সুতরাং এখন আমার কাছে বাংলাদেশ ফার্স্ট। বুঝেছেন? এই শব্দ এগুলো মার পেছলো কিন্তু সেই ন্যারোনেস, যে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে স্বাধীনতা সহায়তা করছে দেখে, ওই যে পাকিস্তানি মানসিকতার কারণে, পাকিস্তানের পরাজয় ভুলতে না পারার কারণে ভারতকে ঘৃণা করতে হবে, হিন্দুকে ঘৃণা করতে হবে। সেই জন্য শেখ হাসিনা যদি ভারতের সাথে ব্যালেন্সড রিলেশনশিপ মেনটেন করে, যেটা উনি চীনের সাথে করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছেন, সেখানে শেখ হাসিনা ভারতের দাসী, ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দিছে। মোটা তাকে আমাদের সারা সমাজ, সারা রাষ্ট্রের জাতিগত দৈন্য দেখেন, সত্যি দেশটা কিন্তু ইউনুস বিক্রি করে দিয়ে চলে গেছে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে। কেউ কিন্তু ইউনুসকে আজ পর্যন্ত ওইভাবে, বা তারেক রহমান যারা এই জোটে আছে তাদেরকে কিন্তু কেউ বলছে না যে এই আমেরিকান দাস বা এগুলা বলছে না। বুঝতে পারছে, তবু বলতে পারছে না সাহস করে, বা বলার ক্ষেত্রে ওই সাম্প্রদায়িকতাটা আসে না। সাম্প্রদায়িকতাটা আসে শুধু ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে।
কারণ এই ফোর্সটা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছিল। আপনাকে কেউ যদি স্বাধীন হতে সহায়তা করে, আপনি তো এমনিতে তার সাথে আন্তরিক সম্পর্ক মেনটেন করবেন, একটু ছোট হয়ে হলেও। ওইটা তো ছোট হওয়া তো দূরে থাক, সমান সমানও করতে চায় না, শুধু ক্ষমতায় আসলে একটা প্র্যাকটিক্যাল নিডটা অনুভব করে, যেটা তারেক রহমান হয়তো এখন করছে। এই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা এবং পাকিস্তানের সেই মেন্টালিটি, যেটা পাকিস্তানেও নাই, এই অংশটার কারণে আমরা কিন্তু এই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা যে একটা সত্যি সুনীতি, এটা প্রতিষ্ঠা করতে পারছি না। কারণ হলো যে পাকিস্তানি সেকুলাররা, জঙ্গি, মৌলবাদী সব গোষ্ঠীর কাছে এইটা হলো যে এটা কোনো ভালো নীতি না। তাদের নীতি হলো যে এখনই যুদ্ধ করো। সেজন্য দেখবেন আর ওই মৌলবাদী শ্রেণীটা এবং পাকিস্তানি সেকুলার কি করে জানি না, মৌলবাদী শ্রেণীটার মাথায় হলো সবসময় হলো যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। শাহাদুজ্জামানের মাথায় যুদ্ধ, আরো যারা যারা আছে এই তারা যুদ্ধ নিয়েই আসে, যে এখনই আক্রমণ করো, পাকিস্তান থেকে গোলা বারুদ নিয়ে আসো, ভারত আক্রমণ করে ভারত ভেঙে দাও। মানে আসলে ভারত ভেঙে যাবে কিনা বা এটার বাস্তবতা আছে কিনা, এগুলো তাদের মাথায় নেই। তাদের মাথায় হলো যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আপনার মাথায় যদি যুদ্ধ 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 থাকে, আপনার তো ওই সুনীতি ভালো লাগবে না যে কারোর সাথে বৈরিতা নয়। আপনার মাথায় যদি থাকে শান্তি শান্তি শান্তি, তাহলে কিন্তু ওই সুনীতিটা আপনার ভালো লাগবে। যাই হোক, আমি কতটা গুছিয়ে আনতে পেরেছি জানি না, এখানে শেষ করতে চাচ্ছি। আমার কনক্লুশন ওকে আমি যা বলার বলেছি, যে আমাদের আসলে পররাষ্ট্রনীতিতে আমাদের সবচেয়ে এটাই আমাদের বেস্ট পলিসি, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন। এটার বাইরে গেলে কি ধরনের হিমশিম খেতে হয়, এটা কিন্তু এখন তারেক রহমানকে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু মৌলবাদী গোষ্ঠীগুলা বা তাদের দ্বারা প্রভাবিত জনগণ এটা শিখতে দেরি হবে। কারণ একবার যদি আপনাকে মনে করেন যে পানি তো ইউনিভার্সালি সবাই জানে, এটা হচ্ছে শক্তিকর কিছু নাই, মানুষের জীবনের জন্য ভালো কিছু নাই, মানে পান করার জন্য। পানিকে যদি কেউ বিষ হিসাবে আপনাকে চিহ্নিত করে, ছোটবেলা থেকে আপনি জন্মের পর থেকে বললো যে পানি বিষ এবং এটা ক্ষতিকর, আপনি কি করবেন? আপনি অন্য ধরনের অন্য কিছু খেয়ে জলের তেষ্টা মেটাবেন এবং জলটাকে আপনার খারাপ মনে হবে। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী শক্তি ভালো জিনিসটাকে ওরা বিষ মনে করে, বিষকে ওরা ভালো জিনিস মনে করে। এই যে একটা মানসিক ব্যাধি ওদের, ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। কারণ হলো যে এইটা না করতে পারলে ওরা বারবার কিন্তু রাষ্ট্রটাকে দখলে নিয়ে গিয়ে আবার পিছিয়ে দিবে। 2 বছরের মধ্যে 100 টাকাকে 40 টাকা বানিয়ে ছেড়ে দিবে এবং চিরন্তন দুঃখের এই যে সাইকেল এদেরকে কেন্দ্র করে আমাদের দেশবাসী, সেটা থেকে কখনোই নিস্তার পাওয়া যাবে। এই যে ঘটনাগুলোর মধ্যে একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, সকালবেলা দীনেশ ত্রিবেদী বৈঠক করলেন সার্জিও গোরের সঙ্গে, রাত্রিবেলা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। কেন এই ঘটনাটা কেন? তিনি দিল্লি যাননি। আমিও ভেবেছিলাম যে তিনি দিল্লি গেছেন, বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে, কিন্তু আমি শুনলাম তিনি কলকাতা গিয়েছেন। এবং যদি সত্যি কথা বলেন যে আমার সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে, কারণ আমি জিজ্ঞেস করলেন যে তুমি কোথায়, আমি বললাম আমি তো দিল্লিতে, বললো আমি তো কলকাতায়। বললাম কেন? বললো আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলো শেষ করা, ঘরোয়া কাজ, খুব ইম্পর্টেন্ট, মানে কোনো কূটনৈতিক কাজ নয়, সেই কারণে এসেছিলেন। হ্যাঁ, এবং আজকে বোধহয় সম্ভবত ঢাকাতে ফিরেও গেছেন, ফিরে যাওয়ার কথা। 1 দিন 2 দিন শুক্রবার ছুটি থাকে, শুক্র শনি ছুটি, দুটো ছুটির দিনকে তিনি ব্যবহার করেছেন, ব্যবহার করে রবিবার আবার যথারীতি অফিস করছেন হয়তো, মনে হয়। সুতরাং কিন্তু সার্জিও গোরের সঙ্গে বিস্তারিত কি আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আমাকে কিছু বলেননি, এবং সেগুলো স্বাভাবিক, বলা সম্ভব নয়। আমি যেটা মোদ্দা কথা বুঝেছি, তিনি বাংলাদেশের রাজনৈতিক মানে তৃণমূল স্তরের অবস্থা তিনি দীনেশ ত্রিবেদীর কাছ থেকে জানতে চেয়েছেন। আওয়ামী লীগের সাথে বলুন। আলাপ হলো, সাবেক হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির সাথে আলাপ হলো, আপনি কি জানতে পেরেছেন যে আসলে কি আলাপ হলো তাদের সঙ্গে? এখন মানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী যখন দেখা করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে, তখন তার প্রতিক্রিয়া হচ্ছে চমৎকার বৈঠক হয়েছে। খলিলুর রহমান যখন সার্জিও গোরের সঙ্গে বৈঠক হচ্ছে, তখন তারপরে বলছেন খুবই চমৎকার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক হচ্ছে, তিনি বলছেন চমৎকার বৈঠক হয়েছে। ত্রিবেদীও মনে করেন খুব ভালো বৈঠক হয়েছে। এত ভালো বৈঠক হচ্ছে সকলের সঙ্গে সকলে, এমনকি আওয়ামী লীগও দাবি করছে যে যদি ওই বৈঠকটি হয়ে থাকে তাহলে সেই বৈঠকটিও ইতিবাচক বৈঠক হয়েছে। এখন যেহেতু সবটাই স্বাভাবিক, যেহেতু শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, সেটা ফিরলে কি হবে কতদূর, কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতৃত্ব, মানে প্রথম সারির নেতারা তো সবাই বাইরে, বিদেশে,
কিন্তু তারপরে তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতা কর্মী যারা তৃণমূল স্তরে কর্মী, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটা বলিষ্ঠ নেতৃত্ব, এবং তারা এখনো বিশ্বাস করেন সেই নেতৃত্ব এখনো দিতে পারেন শেখ হাসিনা, তার বিকল্প কেউ নয়। ফলে এটা একটা সন্দিক্ষণের মুখে আবার বাংলাদেশ। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল, ওই রাজনৈতিক দলগুলোর সাথেই বৈঠক করলেন সার্জিও গোর। নিষিদ্ধ করে রেখেছে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখনকার তথাকথিত নির্বাচিত সরকার। দলগতভাবে বিএনপি কিংবা জামাত ইসলামী কিংবা এনসিপির সাথে কি কোনো বৈঠক হয়েছে? আমি তো জানি না, কারণ জামায়াতের ইসলামের আমিরের তো একটা মন্তব্য দেখলাম, তিনি বলছেন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকটা দিল্লিতে হলেই ভালো হতো, ঢাকা এটা ঠিক হয়। তো ফলে আমি তো জামায়াতের আমিরের কথা থেকেই কনফার্ম হলাম যে বৈঠকটা হয়েছে, মানে তিনি বলছেন বৈঠকটা দিল্লিতে হলে ভালো হতো। আমি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছেন আমরাও সত্যি জানি না। এবং দ্বিতীয়ত তারা পরে বলেছিলেন যে সার্জেই গোর হচ্ছেন এমন একজন কূটনীতিবিদ, তিনি কোনো ঠিক চিরাচরিত প্রোটোকল মেনে চলেন না। ফলে তিনি কার সঙ্গে দেখা করছেন, যেখানে যাচ্ছেন সেখানে সকলের সঙ্গে তিনি দেখা করতে চাইছেন, কেউ কাউকে তাকে বাধাও দিচ্ছে না, এখনো পর্যন্ত বাধা নেই। ভারতেও যে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একবার দেখা করেছিলেন, তাতেও পররাষ্ট্র মন্ত্রীর কিছু বক্তব্য ছিলেন। এবং দীনেশ ত্রিবেদীর নিজের বক্তব্য হচ্ছে উনি আমার ব্যক্তিগত বন্ধু। কারণ বন্ধুর সঙ্গে যখন দেখা হয় তখন তো খোলাখুলি আলোচনা হয়, খোলাখুলি আলোচনা হয়ে থাকবে। আপনাকে যেটা আরেকটা বললাম যে ফলে কেউ কেউ অনেক সময় বাংলাদেশে ব্যাপক প্রচার আছে যে সার্জেই গোর নাকি শেখ হাসিনার সঙ্গে অনেকবার দেখা করেছে। আমি প্রথমে, আমার কাছে কোনো কনফার্মেশন নেই, নিশ্চয়তা নেই, কিন্তু আমি পরে বুঝেছি এই সার্জেই গোর এমন একজন ভদ্রলোক, তার কোনো পারমিশন ভারত সরকারের থেকে নেওয়ার প্রয়োজন নেই। তিনি খবর পান কোথায় আছেন শেখ হাসিনা, গটগট করে চলে যাবেন, দরজা খুলে ঢুকে পড়তে পারেন। ঢুকে পড়েছেন কিনা আমি এখনো জানি না, সেটা খোঁজ নিতে হবে, কারণ আমি জানলাম তার প্রোটোকলটা এরকমই, তিনি কূটনীতির নিয়ম টিয়ম এসব কিছু মানেন না। ফলে আমি বলবো যে আমি নিশ্চিত করছি না, কিন্তু আমি একেবারে উপেক্ষাও করছি না যে সার্জেই গোর শেখ হাসিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করেও থাকতে পারে, কারণ তিনি এই ধরনের কূটনীতিতে প্রোটোকলে বিশ্বাসী, তার নিজের মতো করে প্রোটোকল তৈরি করে। দুই, যেটা বললেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই বৈঠক ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনাটা হলো আমেরিকার কিন্তু আপনি জানেন একটা অ্যালায়েন্স তৈরি করেছে যেটাকে বলা হয় প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সূত্রে নানা রকম উচ্চ মানের আধুনিক মানের গোয়েন্দাগিরি করা, সেটা চীন কিন্তু বাংলাদেশকে অফার করেছে, এবং গতকাল রাত্রে সম্ভবত বাংলাদেশ সরকার সেই প্রস্তাবটা গ্রহণও করেছে, চীনের প্রস্তাব। ভারত ও যুক্তরাষ্ট্র যে চীনের প্রভাব থেকে বাংলাদেশকে দূরে রাখা, সেই বিষয়টাতে কিন্তু বাংলাদেশ সরকার এখনো সম্পূর্ণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে প্যাক্স সিলিকার অ্যালায়েন্সের শরিক হওয়া, তারা এটা বিবেচনা করবেন বলেছে, এখনো তারা সহমতি দেননি। সেই প্যাক্স সিলিকাটা কিন্তু চীনের গোয়েন্দাগারির বিরুদ্ধে একটা জোট, আন্তর্জাতিক জোট, যেটা ভারতের সঙ্গে, ভারতও আছে। ফলে এই জোটটার সঙ্গে প্যারালাল জোট, একটা সমান্তরাল জোট চীন করতে চাইছে, যেটা আমেরিকার আপত্তি। ফলে এই বিষয়টাও একটা প্রমাণ আমি দেখলাম যে ভারত যুক্তরাষ্ট্র একই মঞ্চে রয়েছে অন্তত চীনের প্রভাব রোখার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপর নির্ভর করবে তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত না। আমরা এই ঘটনাটা একটা ইম্পর্টেন্ট, খুব হালকা ভাবে রিপোর্ট হয়েছে বাংলাদেশে, খুব গুরুত্ব দিয়ে রিপোর্ট হয়নি। কারণ হচ্ছে এই কারণেই হয়তো হয়নি যে সেটা চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ হোক তারেক রহমানের, সেটা হয়তো সেই গণমাধ্যম চাইছেন। ফলে সেটাও একটা ব্যাপার আর কি। ফলে এটা একটা দ্বিতীয় প্রমাণ যে ভারত যুক্তরাষ্ট্র একটা প্রশ্ন একটু ক্লিয়ার হলাম না, যে সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দলের সাথে বৈঠক, বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, বিএনপির সঙ্গে কিন্তু দলগতভাবে বৈঠকের খবর আমরা শুনিনি। কিংবা জামাত আমির একটু রাগ করেছেন যে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক, তাদের সাথে বৈঠক হলো না, এনসিপির সাথে বৈঠক হলো না। তাহলে এইটা কেন হলো না? এদেরকে কি ছুড়ে ফেলে দিল? জামাতকে কি মার্কিন যুক্তরাষ্ট্র, এনসিপি কে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুড়ে ফেলে দিল? না, দেখুন, যদি বৈঠক না করে থাকেন তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা ছিল না। গোটা সফরটাতেই ছিল প্রায়োরিটি, অগ্রাধিকার ছিল সার্জেই গোরের চীনের প্রভাব সম্পর্কে বাংলাদেশ কি ভাবছে, এটা এক। দুই হচ্ছে তারা সেখানে ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য, কারণ এই জামায়াতের এনসিপি আমি বলবো ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা এখন বলা যাবে না।
আমি এটুকু বলতে পারি উপেক্ষা করলেন। এটা হচ্ছে আমাদের মাইকেল মধুসূদনের ভাষায় বলতে গেলে বলতে হয়, যে জন জানো বুঝো এ সন্ধান। হ্যাঁ, তুমি বুঝে নাও এর অর্থ। মানে তুমি তারা দেখা করতে চেয়েছিল কিনা আমি জানি না, তারা দেখা করার জন্য অধীর আগ্রহ। তারা যদি দেখা করতো, তারা হই হই করে সমস্ত মিডিয়াকে বলতো এসে, আজকে আমরা কথা বলেছি ফ্যাসিস্টকে রুখতে হবে, এই করা যাবে না, সেই করা যাবে না, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কত কিছু বলতো, ভাষণ দিত। কোনো ভাষণ যখন শুনতে পাচ্ছি না, তার মানে তাদের উপেক্ষা করেছেন ছাত্রী। ফলে আমার নিজের ধারণা, আমি আবার বলছি, আমি শব্দটা আবার একবার ইউজ করেছি, আরো একবার ইউজ করছি, বাংলাদেশ আরো একটা রাজনৈতিক সন্ধিক্ষণের মুখে পড়তে চলেছে। সার্জিও গোর আমাদের দেশে সফর করবার ঠিক আগ মুহূর্ত থেকে ডক্টর ইউনূস যেন আবার একটু জেগে উঠেছিল আগামী রাষ্ট্রপতি নির্বাচন, এটা সেটা বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশি গণমাধ্যমে ফরমাইশি রিপোর্ট আসছিল, সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে নানা রকম কথা হচ্ছিল। অনেক সময় বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এলে ইউনূসের সঙ্গে দেখা করেন, আমরা অতিথি আমন্ত্রণ দেখেছি, কিন্তু ইউনূসের কোনো সাড়া শব্দই পাওয়া গেল না এই সফরে। এটিকে আপনি কিভাবে দেখছেন? ইউনূস কি যুক্তরাষ্ট্র থেকে পরিত্যক্ত হয়ে গেল এবং বাংলাদেশের রাষ্ট্রপতির মসনদের দৌড়ে কত দূর আছেন এখন ইউনূস? দেখুন, ইউনূস গুরুত্বটা পেয়েছে ওই যে বললাম, ডেমোক্রেট আমেরিকা, রিপাবলিকান আমেরিকা। রিপাবলিকানরা তো সরাসরি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রেসিডেন্সি ইলেকশনের সময় অভিযোগ করেছিলেন যে ওকে তো ইউনূস টাকা দিয়েছে, এবং বাংলাদেশের মানুষের, গরিব মানুষের টাকা লুট করে তিনি হিলারি ক্লিন্টনকে দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তাকে রাজনৈতিকভাবে ক্ষমতায় বসানো যায়। তিনি সাময়িকভাবে সফল হয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রিপাবলিকানের কাছে তো তিনি পছন্দের ব্যক্তি নন। ফলে সেই কারণে এখন যে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো তাকে পছন্দ করবে না। তারা যেমন তাদের এই যে এনসিপি, তার নেতা ইউনূস এবং তার নেপথ্যে জামায়াত, তাদের সবার কারুর সঙ্গে দেখা করলেন না, কেউ কিছু বললেন না, এবং তারা কেউ মিডিয়াতে ভাষণও দিলেন না যে দেখা করেছেন কি করেননি। অথচ দেখা হলো কি ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে, দেখা হলো কি আওয়ামী লীগের শরিক এবং তাদের নেতার সঙ্গে। বিচিত্র ব্যাপার। ফলে আমি তো বলছি ওইটা মাইকেল মধুসূদন, যে জন জানো বুঝো সন্ধান, বা বুঝে নিন কি ঘটতে চলেছে। এই সফর পরবর্তী সময় একটা জিনিস বেশ আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও আমন্ত্রণ করা হয়নি, আমন্ত্রণ করা হয়েছে বিমস্টেক প্রেসিডেন্ট হিসেবে, ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন কি? আপনার কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের প্রথম এই বিভ্রান্তিটা যেটা ছড়ায় সেটা হচ্ছে ইউনূসের সাকরেতরা। ডেভিল নাকি পয়জন বলে একটা ওয়েবসাইট আছে, শয়তান একটা ওয়েবসাইট আছে, সেটাতে প্রচার করে যে তারেক রহমানকে এরকম আমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, তারা তো এটা জানতে পারে, জিজ্ঞেস করেনি সেই প্রতিবেদনে তারেক রহমানকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এটা ঘটনা। কে আমন্ত্রণ জানিয়েছেন? আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদী, তিনিই তো প্রধানমন্ত্রী। তো বিমস্টেকের সভাপতি হিসেবে অতীতে শেখ হাসিনা এসেছিলেন, সেই জন্য এখানেও বিমস্টেকের সভাপতি। তার কাছে তো ব্রিক্সের জন্য এটা ইনভিটেশন, সেটা ব্রিক্সের সভাপতি দিয়েছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তো অলরেডি পেন্ডিং, কিন্তু টেবিলে পড়ে আছে তারেক রহমানের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম বিশ্বের নেতা যিনি করেছেন, সে আমন্ত্রণ তো রয়েছে পড়ে। তাহলে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, আর ব্রিক্স সভাপতি থেকে বিমস্টেক সভাপতির আমন্ত্রণ। এখন এইগুলো নিয়ে অযথা জল ঘোলা করে কোনো লাভ আছে? বাংলাদেশের একটা সময়, দীর্ঘ সময় ধরে প্রচার ছিল না যে ভারতের প্রজাতন্ত্র দিবসে আওয়ামী লীগের শেখ হাসিনাকে একবারও আমন্ত্রণ জানানো, তো জানানো হয়নি, তাতে কি হয়েছে? তাতে তারপরেও তো শেখ হাসিনাকে অভিযোগ করেন যে তিনি নাকি ভারতকে সব বিক্রি করে দিয়েছে, তাই না? ভারতের সঙ্গে শেখ হাসিনা থাকাকালীন যে সম্পর্ক, সেই সম্পর্কে অন্য কোনো সরকারের সঙ্গে হয়েছে কখনো তো ঘটেনি, তাই না? সুতরাং এগুলো হচ্ছে অযথা। আর বাংলাদেশের মানুষ দুর্ভাগ্যজনক, শিক্ষিত মানুষ যারা জানেন বোঝেন, তারা বাকরুদ্ধ, তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, অথবা যারা জেলে আছে। আর যারা কথা বলেন তারা হচ্ছেন বেশিরভাগই অর্ধশিক্ষিত। সেই আরেকজন আছেন বদমাইশ, তারা শিক্ষিত বদমাইশ। তারা আবার ইচ্ছা করে বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো করেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে দেওয়ার জন্য করেন। কখন করেন? যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতি হওয়ার লক্ষ্য,
তারেক রহমান সরকারও চাইছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে, ভারত সরকারও সব রকম সুবিধা দিচ্ছেন উন্নত করার জন্য। সে অবস্থায় যাতে ব্যাঘাত ঘটানো যায় সেইটার জন্যই তারা চেষ্টা করছে, তারা এসব বিভ্রান্তিকর করে। আর এগুলো খুব কি জানেন, খুবই এবং চমকপ্রদ, যেগুলো খুব সহজে মানুষ বিশ্বাস করে। সে তো তাই তো নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানালেন, কিন্তু ব্রিক্স সভাপতিকে বিমস্টেক সভাপতিকে দিলেন, প্রধানমন্ত্রীকে তো দেননি। আরে নিরক্ষর অশিক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের সভাপতি, সেটা তো আগে জানা দরকার, তাই না? এখন কি আপনার মনে হচ্ছে যে তারেক রহমান কি যাবেন, নয়াদিল্লি যাবেন, কি মনে হচ্ছে? তিনি তো ভারতের আমন্ত্রণে আসছেন না, তিনি ব্রিক্স সভাপতির আমন্ত্রণে আসছেন, ঠিক আছে। এক, কিন্তু যদি পাছে আপনাদের ওই যারা অশিক্ষিত মূর্খরা প্রচার করবে যে ভারতের কাছে আবার বিকিয়ে দিল তারেক রহমান, যেন ভারতের সঙ্গে বৈঠকের আগে তারা চেষ্টা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীন বা রাশিয়া, ইরান, মিশর এসবের যে রাষ্ট্রপ্রধান আসবেন তাদের সঙ্গে বাইল্যাটারাল কোনো দ্বিপাক্ষিক বৈঠক করা যায় কি যায় না, সেই প্রক্রিয়া চলছে। যদি তিনি না আসেন তাহলে এটা নিশ্চিত জেনে রাখবেন বাংলাদেশের জন্য এটা লোকসান এবং ক্ষতি। এবং দ্বিতীয়ত তার মানে চীন, রাশিয়া, ইজিপ্ট, ইরান কেউ তার সঙ্গে দেখা করতে রাজি হন, কারণ তিনি চান যে ভারত ছাড়াও অন্যদের সঙ্গে দেখা করবেন, এটা যেন সবাই দেখে, তাই না? সেইটা হচ্ছে এখন চলছে। আমি আশা করবো যে তিনি যে কটা দ্বিপাক্ষিক বৈঠক চাইবেন সীমিত সময়ের মধ্যে নিশ্চিত, যেমন আমি জানি যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন, তারেক রহমান সরকার তো বর্তমান চীনের ভক্ত হয়ে গেছেন, তাকে তো শি জিনপিংকে অবজ্ঞা করা হয়ে যাবে। রাশিয়ার রূপপুর পাওয়ার প্ল্যান্ট চালু হতে চলেছে রাশিয়ার সহযোগিতায়, তো রাশিয়ার প্রেসিডেন্ট যদি আসেন তাকে। আর ইরান, একটাই কারণ হতে পারে যে ইরানের ব্যাপারটা একটু তারা আজকাল তারা সৌদি আরবের সঙ্গে সামরিক জোটে যোগ দিয়েছেন, সেটাতে ইরান কিভাবে নেয় সেটা একটা দেখার ব্যাপার আছে। ফলে এই সমস্ত কারণে আমার মনে হয় তিনি চাইছেন যে তিনি ওই সব বাকি বাইল্যাটারাল গুলো নির্দিষ্ট হলে তিনি ভারতের সঙ্গে বাইল্যাটারাল করবেন, কারণ প্রধানমন্ত্রীর চিঠিতে এটাও বলা আছে যে ব্রিক্সে অংশগ্রহণ ছাড়াও এই সুযোগে আমরা দ্বিপাক্ষিক বৈঠকও করতে রাজি আছি, আগ্রহী আছি। ফলে এখনো শেষ কথা বলার সময় হয়নি, কিন্তু মুশকিল কি জানেন, যেটা বুঝতে পারছে না বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা, এই এত বড় একটা সম্মেলন হবে 11টা দেশের রাষ্ট্রপ্রধান, তাদের জন্য না দিল্লির সব 5 তারা হোটেল বুকড হয়ে যাচ্ছে। একবার হয়েছিল এরকম, শেখ হাসিনা সিদ্ধান্ত নিতে দেরি করেছিল, তার ফলে হলো কি তিনি প্রপার দিল্লিতে কোনো হোটেলই পাননি, তাকে গুরগাঁওতে গিয়ে একটা 5 তারা হোটেলেই ছিলেন, কিন্তু অনেক দূরে গুরগাঁওতে। এই তারেক রহমান সরকার যদি দেরি করেন না, তাহলে দিল্লিতে কোনো হোটেল কিন্তু পাবেন, তাকে থাকতে হবে গিয়ে এই গুরগাঁওতে গিয়ে। সেখানেও ভালো ভালো 5 তারা হোটেল আছে, একই গ্রুপেরই ভালো ভালো হোটেল আছে, কিন্তু একটা দূরে থাকার একটা অসুবিধা থাকবে। এই সাম্প্রতিক সময়ে গত বৃহস্পতিবারে একটা রিপোর্ট আমাদের সামনে এসছে, ভারতীয় সংসদীয় কমিটি শশী থারুরের নেতৃত্বাধীন, যে রিপোর্টের আলোকে বাংলাদেশের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা করা হয়েছে যে শেখ হাসিনার রাজনীতি কি হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। এই বিষয়টা আপনি কি ব্যাখ্যা দেবেন বাংলাদেশের দর্শকদের জন্য, যদি আপনি একটু ব্যাখ্যা দেন? ওটা তো একটা রিপোর্ট, এটা তো ভারত সরকারের তো ঘোষিত নীতি যে সেটা এখানে আওয়ামী লীগ কোনো সাইনবোর্ড খুলে রাজনীতি করতে পারবে না, এটা তো নতুন কথা কিছু নয়। আচ্ছা, আপনি যদি সেই রিপোর্টেই, আমি তো বললাম যে সেই রিপোর্টেই বলা আছে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে, সেই রিপোর্টেই বলা আছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা যাবে না, সেই রিপোর্টেই বলা আছে যে তিস্তা নদীর যুক্তি জলবন্টন পানি বন্টন করা যাবে না। সেসব তো বাংলাদেশ নেতিবাচক একটা লাইন পেয়েছেন যেটা মনে হয়েছে শেখ হাসিনা বিরোধী। আচ্ছা, ধরে নিলাম কোনো রাজনীতি করতে দিচ্ছেন না, শেখ হাসিনার তো কি অসুবিধা এসছে? তিনি তো রোজ ভাষণ দিচ্ছেন, কর্মীদের ভাষণ দিচ্ছেন, নেতাদের সঙ্গে দেখা করছেন, কেউ কেউ আপনাদের জল্পনা অনুসারে সার্জারি গুরু দেখা করছেন, তার অসুবিধাটা কি হচ্ছে? আপনি যদি ভারত সরকারকে জিজ্ঞেস করেন বা আমাকেও বলেন, আমি বলবো না, রাজনীতি তিনি করছেন না। তিনি সমস্ত গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, 22টা গণমাধ্যমে সাক্ষাৎকার সম্প্রতি তার হয়েছে, যেগুলো বেরোতে চলেছে একের পর এক। পশ্চিমা দিয়ে শুরু, এবার পূবে আসবেন তিনি। তো ফলে তার অসুবিধা, গতকাল শুক্রবার ভারতের প্রথম একটা ম্যাগাজিন, ইংরেজি ম্যাগাজিন, পুরো ম্যাগাজিনটাই শেখ হাসিনার উপরে ছাপিয়েছে তার ইন্টারভিউ সময়।
শেখ হাসিনার রাজনীতি করা না করা লাইনটা লেখা থাকলো কি থাকলো না, কি এসে গেল? আমাকে গতকাল একজন রাত্রে খুব প্রশ্ন করছিল, তার মানে কি এটা আপনারা আসলে তাকে সবই অ্যালাউ করছেন অথচ বলছেন রাজনীতি করতে দেবে না? তো যা ভাবার ভাবুন গে, আমাদের বয়ে গেছে। আমরা এতক্ষণের যে আলাপটি করলাম, এই আলাপের সামারিতে কি আসতে পারি? আমার দর্শকরা আশাবাদী হতে চায়, আপনার মতো একজন সিনিয়র সাংবাদিক সংগঠকের কাছে আশা পেতে চায় যে বাংলাদেশকে খুব শীঘ্রই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দেখতে যাচ্ছে। শেষ কথা শুনতে চাইবো আপনার কাছে। কোন রাজনৈতিক দলের ক্ষমতা চিরস্থায়ী নয়, ফলে পরিবর্তনটাই হচ্ছে স্থায়ী ঘটনা, সেটা পরিবর্তন হবেই। কিন্তু আমার মনে হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের উদ্যোগ নিয়েছেন তাতে পরিবর্তনটা দ্রুত আসার সম্ভাবনা, আর জামায়াতে ইসলামীর পক্ষে আশঙ্কার বিষয় আবার তাদের মাটির তলায় চলে যেতে হতো। আমরা আশা করছি যে ডিসেম্বর যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা, তার মধ্যে কিছু কি হতে পারে? না না, মধ্যে নয়, ডিসেম্বর তো বিজয়ের মাস। যুদ্ধ তো 25শে মার্চ থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল 16 ডিসেম্বর। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল, তাই না? তার একটা বিজয় দিবস দেখার জন্য অপেক্ষা করুন। আমরা তাহলে আরেকটি বিজয়ের অপেক্ষা করার আশা নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে আমেরিকার পাপেট বা আমেরিকার বানানো পাপেট এনসিপির টোকাইগুলোকে মার দেওয়ার অভিনয় চলছে। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী এনসিপির টোকাইগুলোকে কিছুদিন মার খাবার অভিনয় করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন এমবেসির একটা পরিপত্র, যে পরিপত্র আপনি কখনো দেখেন না। আমি আপনাকে এই কথাটা যখন বললাম, এই জায়গাটাতে আমি থামবো। আমাকে আপনি অনেস্টলি বলবেন, আমি আপনাকে দুটো খবর দিব। একটা খবর হচ্ছে ট্রাম্পের পাছায় ইয়া বড় একটা ফোড়া উঠেছে। ইরাকে বা পেরুতে বা ভেনেজুয়েলাতে বা বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা পাকিস্তানে, কাতার, দোহা, পৃথিবীর যে কোনো জায়গাতে দুজন মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে, রেপ করা হয়েছে, যেটা আপনি বলেন। আমি নিশ্চিত যে পরের যে খবরটি ওটি আপনার মাথার উপর দিয়ে যাবে যদি আপনি ওই একই সময়ে জানতে পারেন যে ট্রাম্পের পাছায় ইয়া বড় একটা ফোড়া হয়েছে এবং সেটার আপডেট আপনি চাইবেন। আমি আপনার রুচি নিয়ে প্রশ্ন করছি না, রুচি নিয়ে প্রশ্ন করাটা অবান্তর এখানে, কারণ মানুষ এই টাইপের ইন্টারেস্টিং খবরগুলোর দিকেই বেশি নজর দেয়। এটা হিউম্যান ইনস্টিংক্ট, এখানে আসলে দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেও করি, ফলে যেই কাজটা আমি নিজে করি সেই কাজটা অন্যের উপর চাপিয়ে দিয়ে খুব রুচিশীল সাজার কোনো মানে হয় না। কিন্তু আমি কি বলতে চাইছি এই ভিডিওটা হচ্ছে এমন যে এই যে এনসিপির টোকাইগুলোকে প্রতি জেলায় জেলায় মারছে, হাতের কাছে পেয়েও জানে শেষ করে দিতে পারছে না, কিন্তু কারো হাতে লাগছে, মাথায় লাগছে, তাকে অভিযোগ করছে। এই পুরো ব্যাপারটা একটা নাটক। কেন নাটক? কাজী মামুন খুব চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন, আমি তার সাথে একমত, এবং আলটিমেটলি এটাই হচ্ছে। কাজী মামুন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট, নিশ্চয়ই অনেকেই তাকে চিনবেন, দীর্ঘ সময় ধরে তিনি কাজ করছেন। তিনি একটা ছোট্ট ফটোকার্ড আপলোড করেছেন যেখানে লেখা আছে যে 22.35 দরে 949 কোটি টাকাতে পার কার্গো এলএনজি আমদানি করছে। লিকুইড যেই ন্যাচারাল গ্যাস যেটা আছে সেটা আমদানি করছে আমেরিকা থেকে। 949 কোটি টাকা পার আপনার জাহাজ কার্গো, যেটা দর হচ্ছে, এটা সম্ভবত এককটা হচ্ছে MMBTU, ব্রিটিশ থার্মাল ইউনিট, এই টাইপের কিছু একটা হবে, আপনারা চেক করে নেবেন। এইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সময়ে এইটা $9 ছিল, এটার দাম। 30 বছর মেয়াদি কাতার থেকে এটা আমরা আনবো। এবার আপনি হিসাব করেন আমরা ঠিক কত টাকা গচ্চা দিচ্ছি। আমাদের কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেছিল, আমাদের কিন্তু সবকিছু সেট ছিল। $9
ধরেন এটা বেড়ে, যদি ধরেন আমি ধরে নিলাম যে কোনো কারণে এটা বাড়তো, আমি কয়েকটা খবরও পড়েছি, সেটা খুব বেড়ে $12 $14 পর্যন্ত যেত। আপনি যদি ওইভাবে ধরেন $15 পর্যন্ত রাখেন, বাড়তো না, যেহেতু কন্ট্রাক্ট থাকলে আপনাকে ওইভাবেই করতে হবে, সেটা আলাদা হিসাব। আমি ধরেন যদি বাড়তো বা কয়েকটা খবরে এই আলোচনাগুলো সমালোচনাগুলো চলছে, আমি যুক্তির খাতিরে তর্কের খাতিরে ওটাও ধরে নিলাম। তাহলে আপনার $9 থেকে $12 যেখানে আমি খরচ করতে পারতাম, সেইখানে আমাকে খরচ করতে হচ্ছে $22.35 পার ইউনিট। ব্রিটিশ থার্মাল যে ইউনিট যেটাকে বলে, এলএনজির যে একক যেভাবে পরিমাপ করে, আমি এই ব্যাপারে খুব বেশি যে একেবারে এক্সাক্ট এককটা বলেছি তা না, আপনি চেক করে নেবেন। কেন এটা হলো? এই কারণে হলো, কারণ আমেরিকার সাথে বাংলাদেশের একটা গোলামি চুক্তি হয়েছে, যেটা ইউনুস এই তাদের কথিত যে ইলেকশনটা 12ই ফেব্রুয়ারির, তা 3 দিন আগে সেটা সাইন করে গেছে। অনেকেই বলছেন যে এটা ইউনুস করে গেছে, বিএনপি কি করবে? এটা মিথ্যা কথা। আপনারা যদি ওই কন্ট্রাক্টর 6 নাম্বার যেই পরিচ্ছদ আছে 6.6 সেখানে যান, সেখানে স্পষ্ট লেখা আছে যে এই কন্ট্রাক্টটাও বাতিল করতে পারবে বাংলাদেশ। 120 দিনের একটা নোটিশ দিতে হবে, বা 60 days or 120 days। আমি আরেকবার চেক করলে আমার দিন তারিখ তখন হবে, ইদানিং অনেক কিছুই ভুলে যাই। বাট সোজা কথা হচ্ছে যে আপনি আইদার 60 days বা 120 days একটা নোটিশ দিবেন, উভয় পক্ষ থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে অনেকে যে বলছে যে এটা ক্যান্সেল করা যাবে না, এটা ইউনুস করে গেছে, এটা মিথ্যা কথা। এটা ইজিলি আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু আপনি এটা নিয়ে প্রশ্ন করছেন না। আমি দেখছি যে অনেকে প্রশ্ন তুলছেন, এটা স্বাভাবিক, মধ্যবিত্ত এই প্রশ্ন তুলবে যে কাঁচামরিচের কেজি 100 পার হয়ে গেছে, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, অনেক কিছু, আরো অনেক কিছু আপনি দেখবেন। মধ্যবিত্ত তো আসলে তার সীমারেখা থেকে প্রশ্নটা করবে। আমি অন্য সময় হলেও, আমি গত মাসে হলেও আমি বলতাম যে মধ্যবিত্ত খালি কাঁচামরিচ নিয়ে চিন্তা করে, এলএনজি নিয়ে চিন্তা করবে। আসলে ভাই, ওই বেচারা এলএনজি নিয়ে চিন্তা করে করবেটা কি? ওর জীবনেও কাঁচামরিচ দিয়ে তোর ভাতটা খেতে হয়। একটা মানুষ তখনই এলএনজি পর্যন্ত চিন্তা করে, বা একটা মানুষ তখনই একটা সার্টিন লেভেল পর্যন্ত চিন্তা করে যখন তার স্বাভাবিক জীবনধারাটা ব্যাহত থাকে ঠিক মতো। তার তো ভাত খাওয়ার টাকা নেই। একটা যে একহালি ডিম কিনে যে মানে এটাকে ভাজি করে পেঁয়াজ মরিচ দিয়ে খাবে, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, সে যে ডিম ভাজি করে ভাত খাবে সেটাই তো সে পারছে না। তাহলে আমি যদি তাকে বকাঝোকা করি যে আপনি এলএনজি এত টাকায় কিনছে, আপনি দেখছেন না, আসলে এটা করাও কি করব, মধ্যবিত্তকে দোষ দিয়েও কোনো লাভ নাই। ফলে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনাকে এই এনসিপির মার খাওয়ার একটা নাটক চলছে, আপনি কিন্তু ফেসবুকে এইটা নিয়েই কথা বলছেন, আপনি কিন্তু ভাবছেন এটা নিয়ে, ফেসবুক আপনাকে ভাবাচ্ছেও এটা নিয়ে। ইদানিং আপনি আসলে দেখেন না যে ফেসবুক, আমি জানি না আপনাদের হয় কিনা, আমি অনেক কাটার চেষ্টা করি, ব্লক করি। যেমন ধরেন এই যে লায়লা মামুন, এটা আসলে আমি সমানে ব্লক করতে থাকি, ওই চ্যানেল শুদ্ধা ব্লক। তারপরে হিরো আলম, তারপরে হিরো আলমের সাথে অনেকগুলো মেয়ে টেয়ে থাকে, এগুলোকে আমি ব্লক করতে থাকি। তারপরেও কিভাবে যেন আমার ফিডে আসে। ফেসবুক একটা অ্যালগোরিদমে কাজ করে আমরা জানি, তো আমরা এইটা জানি না যে এই অ্যালগোরিদমটাকে কাজ করবার জন্য পিতা থাকে, ওদের এগুলোর বাপ থাকে। ওরা জানে কোন দেশে কাকে কোন জিনিস নিয়ে ব্যস্ত রাখতে হয়। কাউকে ব্যস্ত রেখেছে হিরো আলমে, কাউকে ব্যস্ত রেখেছে লায়লা মামুন আর কি যেন একটা নতুন একটা মেয়ের সাথে সমস্যা হয়েছে সেইখানে, কাউকে ব্যস্ত রেখেছে পেঁয়াজ মরিচে। মাঝখান দিয়ে আমেরিকা ব্যবসা করে নিচ্ছে। কবে আপনি শুনেছেন আমেরিকা বাংলাদেশে খেজুর বিক্রি করে? যে আমেরিকার যখন বর্তমান যে রাষ্ট্রদূত লম্বা করে লোকটা, সে বাংলাদেশে খেজুর বিক্রি করছে, ট্যাং, এইটার জন্য সে বিজ্ঞাপনও দিচ্ছে, নিজের ট্যাঙের বোতল ধরে রেখে বিজ্ঞাপন দিচ্ছে। অর্থাৎ আমেরিকানরা এই দেশে তার পণ্য বিক্রি করবে। আপনি কন্ট্রাক্টটা যদি পড়েন সেখানে দেখবেন যে আমরা কিনতে বাধ্য। আমার শুয়োরের মাংস এই দেশে আসবে, গরুর মাংস আসবে, গরুর মাংসর যে হালাল সার্টিফিকেট, সেটা আমেরিকার সার্টিফিকেটটা মেনে নিতে হবে। আমাদের দেশের যে ঔষধ শিল্প যেটা ফ্লারিশ করেছে, অনেক অনেক এগিয়ে গিয়েছিল, এটা আমেরিকান ঔষধ ঢুকবে, আপনি বাংলাদেশের ওষুধের কোনো পাত্তাই পাবেন না। গাড়ির পার্টস থেকে শুরু করে সবকিছু। আপনি বহু বছর ধরে গোলামি চুক্তির কথা বলেছেন ভারতের সাথে, ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে, মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশের সবাই হিন্দু হয়ে যাবে, কিচ্ছু হয়নি। কোনো মসজিদে উলুধ্বনি হয়নি, উল্টো 560টা নতুন মডেল মসজিদ হয়েছে। কোনোদিনও কোনো মসজিদে উলুধ্বনি শোনা যায়নি, আর গোলামি চুক্তি তো দেখা দিয়েই পারেনি। কিন্তু এই যে আমেরিকার সাথে গোলামি চুক্তিটা হলো, যার কারণে আপনাকে এখন $22.35 আপনাকে এলএনজি কিনতে হচ্ছে পার ইউনিটে।
আপনাকে পার কার্গোতে 949 কোটি টাকা দিতে হচ্ছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে $9 কন্ট্রাক্ট করে গিয়েছিল কাতারের সাথে। এতটুকু খবর আপনাকে আমি দিতে চাই। আপনি এই এতটুকু খবরে যদি একটু ঝাঁকুনি খেয়ে থাকেন, ঝাঁজ লেগে থাকে, তাহলে সেই ঝাঁজে আপনি কথা বলুন, কথা বলা শুরু করুন, ভাবা শুরু করুন।